হ্যালো ফ্যামিলি মেম্বার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন আমি রয়েছি হচ্ছে আমার বাবার বাড়িতে। তো আজকে হচ্ছে কিছু কিছু কমেন্টে রিপ্লাই দিতে চলে আসলাম। আমার বাবার বাড়ি কোথায়, আমার শ্বশুর বাড়ি কোথায়। এখন আমি রয়েছি হচ্ছে আমার বাবার বাড়িতে। তো এখন বাজে হচ্ছে বিকেল ওই 5:30টার মতো। ঘুম থেকে উঠেই আর কি ছাদে উঠে আসলাম। তো কয়েকদিন ধরেই ভাবছিলাম যে কমেন্টে রিপ্লাই দেবো, সেরকমভাবে রিপ্লাই দেওয়া হচ্ছিল না। আগে হচ্ছে আমার বাবার বাড়ির সম্পর্কে আর কি আলোচনা করছি। আমার বাবার বাড়িতে রয়েছে হচ্ছে 5 জন ফ্যামিলি মেম্বার ছিলাম। আমরা 3 ভাই বোন আর হচ্ছে আমার বাবা আর মা। তারপরে হচ্ছে আমার বিয়ে হয়ে যায়। মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট আউট হয়নি না, হয়েছিল। রেজাল্ট আউট হওয়ার পর 11 ক্লাসে আমি 1 মাস স্কুল গেছিলাম। তারপরে হচ্ছে ফেসবুকে আমার কথাবার্তা হয়। তারপরে আর কি দেখে শুনে আর কি বিয়েটা হয়ে যায়। তার 1 বছরের মাথায় হচ্ছে আর কি আমার বোনের বিয়ে হয়ে যায়। আমরা হচ্ছে 2 বোন 1 ভাই। তো আমার বিয়ের 1 বছরের মাথায় হচ্ছে আমার বোনের বিয়ে হয়ে যায়। তারপর রয়েছে হচ্ছে আমার ভাই। তো আমার ভাই হচ্ছে এই যে কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা দিল, দেওয়ার পরে এখন আর কি 11 ক্লাসে উঠেছে। আর আমার শ্বশুর বাড়িতে রয়েছে হচ্ছে 2 বোন 1 ভাই। তো আমার বড়দিদির আর কি আমার বড় ননদের বিয়ে হয়েছে হচ্ছে কলকাতায়। বড় ননদের হচ্ছে 2টো মেয়ে। আর আমার মেজো ননদ বা ছোটো ননদ একটাই ননদ, সেই ননদ। আর হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে যমজ ভাই বোন। তো আমার মেজো ননদ আর কি আগে হয়েছে, তার 5 মিনিট পরে আর কি আমার হাজব্যান্ড হয়েছে। তারপরে হচ্ছে আমার মেজো ননদের বিয়ে হয়েছে বাড়ির কাছেই, আমার শ্বশুর বাড়ি থেকে মোটামুটি ওই 10-15 মিনিট লাগে যেতে। তো আমার মেজো ননদের হচ্ছে একটা মেয়ে, আর হচ্ছে আমার হাজব্যান্ডের তো বিয়ে হয়েই গেছে, আমাদের একটা মেয়ে। তারপরে রয়েছে হচ্ছে আমার ঠাম্মা শাশুড়ি, তারপরে আমার হচ্ছে ঠাকুরদাদা, আমার কাকা শ্বশুর, আমার শ্বশুর শাশুড়ি। তো তার মধ্যে হচ্ছে আমার ঠাম্মা শাশুড়ি মারা যায় যখন আমি প্রেগনেন্ট হই 2020 সালে। তখন আর কি আমার ঠাম্মা শাশুড়ি মারা গেছেন। এখন হচ্ছে রয়েছে আমার ঠাকুরদাদা আর আমার কাকা শ্বশুর আর আমি আর আমার মেয়ে আর আমার শ্বশুর শাশুড়ি। আর আমার হাজব্যান্ড তো চাকরি সূত্রে বাইরেই থাকে। তারপর অনেকে জিজ্ঞাসা করো যে আমার বাবার বাড়ি কোথায়। আমার বাবার বাড়ি হচ্ছে বর্ধমান জেলার কালনা হসপিটাল মোড়। আর হচ্ছে আমার শ্বশুরবাড়ি হয়েছে হচ্ছে নদিয়া জেলার নাজিরপুর মুক্তারপুর গ্রাম। তোমাদের একদম ভেঙে খুলে বলে দিলাম, ঠিকঠাকভাবে যেন তোমাদের বুঝতে যেন অসুবিধা না হয়, ভালোভাবে বুঝতে পারো, তার জন্যই আর কি বললাম। আর আমার বোনের বিয়ে হয়েছে হচ্ছে কৃষ্ণনগর পালপাড়ার মোড়। আমার বোনের যেখানে বিয়ে হয়েছে, বোনের হাজব্যান্ড আর কি একাই, আমার ভাই, আমার হচ্ছে বোনের বর ভাই, আর হচ্ছে ওর মা বাবা আর ওর বোন টোন কিছুই নেই। তো বোনেরও একটা মেয়ে আছে। তো বোনের মেয়ের বয়স হচ্ছে ওই 3.5 বছর, আমার মেয়ে থেকে ওই 1-1.5 বছরের ছোট বড় হবে। আমার বোন আর আমি ডিফারেন্স হয়েছি হচ্ছে ওই 1 বছরের ছোট বড়। বিয়েও হয়েছে খুব তাড়াতাড়ি। আমার বিয়ে হয়েছিল 17 বছরে, আর আমার বোনের বিয়ে হয়েছে হচ্ছে 16 বছরে। 9-এ উঠেছে, ওঠার পরে আর কি লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে, খুব তাড়াতাড়ি করে বিয়ে হয়ে গেছে। আমার বিয়ে হচ্ছে 2019 সালে, আর 20 সালে হচ্ছে আমার বাচ্চা হয়েছে। এখন বিয়ের বয়স হয়ে গেল মোটামুটি ওই 5 বছর কমপ্লিট করে 6 বছরে আর কি পড়েছে। তারপরে অনেকে জিজ্ঞাসা করো যে দিদি তুমি কোয়ার্টারে যাও না কেন, তোমাকে কি কোয়ার্টারে নিয়ে যাবে না? তো কোয়ার্টারে আমি গেছিলাম 2023 সালে। আমার হাজব্যান্ডের হঠাৎ করে আর কি কোর্স কমপ্লিট করতে যেতে হয় মধ্যপ্রদেশ। তো সেখানে আমাদের নিয়ে গেছিলো, আমি আর আমার মাম্মাম গেছিলাম 2 মাসের জন্য টেকেনপুর বিএসএফ একাডেমি, গোয়ালিয়র বলে একটা জায়গা মধ্যপ্রদেশ। তো ভীষণ ভালো ছিলাম। তারপরে মাম্মামকে নিয়ে চলে আসলাম বাড়িতে। এখন মাম্মামকে স্কুলে ভর্তি করিয়েছি। এখন তার কোয়ার্টারে যাওয়ার কথা ভাবেই না, যেহেতু বাচ্চা কাচ্চা একবার দেখবি স্কুলে অ্যাডমিশন করানো হলে তখন কিন্তু মা বাবার বেড়ানো, কোথাও ঘুরতে যাওয়া সব কিছু ভুলে যেতে হয়। সেম ওরকম আমার অবস্থা হয়েছে। মাম্মামকে স্কুলে ভর্তি করেই দিয়েছি। এখন এই যে গরমের ছুটি পড়েছে বলেই আর কি বাবার বাড়ি আসতে পেরেছি, নয়তো আসতেই তো পারতাম না। কারণ হচ্ছে স্কুল বন্ধ না হলে তো আসা যাবে না। তো এর জন্য আর কি গরমের ছুটি পড়েছে বলে বাবার বাড়িতে এসছি মোটামুটি ওই 20 দিনের জন্য। তাও আবার জুন মাসের হচ্ছে 5-6 তারিখ স্কুল খুলে যাবে, তখন আর কি চলে যাব। তো ষষ্ঠী রয়েছে হচ্ছে 10-12 তারিখে, ঠিক জানি না, হয়তো ষষ্ঠীটা পার করে যাব না। এতদিন বিয়ে হয়েছে, 5 বছর যে 6 বছর কমপ্লিট হয়েছে, এখন অবধি একবারও জামাই ষষ্ঠী হয়নি। তো কি করব, ভাগ্যে নেই, তার জন্য হয় না, করার কিচ্ছু নেই, যেহেতু চাকরিটাই এরকম। অনেকে আবার বলো যে কেন, দেখে শুনেই তো বিয়ে করেছো, সে তো অবশ্যই, কিন্তু তাও তো মেয়েরা চায় না যে আমার হাজব্যান্ডকে অন্তত অন্য কোনো দিন কাছে না পাই, বাকি কোনো দিন কাছে না পাই, কিন্তু কোনো অনুষ্ঠান, কোনো অকেশান যেন হাজব্যান্ডকে কাছে পাই। স্বামীকে নিয়ে ঘুরতে যাব, মেয়েকে নিয়ে ঘুরতে যাব, কতটা আনন্দে, তাই না? তো কী করব, করার কিচ্ছু নেই, আমাদের মেনে নিতেই হবে, যেহেতু আমরা এইসব জেনে বুঝেই আর কি বিয়েটা করেছি। তারপর এক একজনা আমাকে প্রশ্ন করো যে হচ্ছে আমি কত টাকা কি ইনকাম করি, ফেসবুক থেকে কত টাকা পাই। অনেকে ইনস্টাগ্রামে আর কি আমাকে কমেন্ট করেছো। এর আগের দিন আমি একটা রিলস ভিডিও ছেড়েছিলাম, আপলোড করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে ফেসবুকের পেমেন্ট আর কি তুলতে যাই। তো সেরকমভাবে আমি বলছি না কত টাকা কি পাই, তো তোমরা আইডিয়া করে নাও কত টাকা আমি পেতে পারি। আমি বলছি
ধরো আমার দুটো ফেসবুকের অ্যাকাউন্ট মোটামুটি 3-4টে রয়েছে, তার মধ্যে দুটো কন্টিনিউ, আমি দুটো থেকে আর কি টাকা পাই। যেরকম যেই মাসে ভিডিও আপলোড হয় সেই ভিত্তি করেই আর কি টাকাটা দেওয়া হয়। কোনো মাসে ধরো হচ্ছে $200 হলো, কোনো মাসে $100 হলো, কোনো মাসে $50 হলো, কোনো মাসে $60 হলো, সেই করেই পাই, ঠিক নেই। এক এক মাসে এক এক রকম পাই। আবার হচ্ছে এক একজনে প্রশ্ন করো, দিদি তুমি কি কখনো তোমার হাজব্যান্ডের চাইতে বেশি পয়সা পেয়েছো? হ্যাঁ আমি পেয়েছি। সেটা হচ্ছে যখন ফেসবুকে বোনাস বলে একটা অপশান ছিল, 2022 সালে ওই অপশানটা চালু হয়েছিল, তখন আর কি এত কেউ ফেসবুকে ভিডিও বানাতো না, তখন আর কি ইউটিউবটাই আর কি বেশি ছিল, ইউটিউব থেকেই হচ্ছে সবাই আর কি পয়সা ইনকাম করতো। এখন তো হচ্ছে ফেসবুক থেকে দিচ্ছে, তো হঠাৎ করে 23 সালের লাস্টে দিয়ে হচ্ছে বোনাস অপশানটা অফ করে দিয়েছিল। তো আমি 3বার বোনাস অপশান পেয়েছিলাম। ধরো এক একবার পেয়েছিলাম হচ্ছে মোটামুটি কি বলবো, যেই সীতা হারগুলো হয় না একদম বড় চওড়া হারগুলো, তো ওই হারগুলোর আর কি যত টাকা দাম, মোটামুটি ধরো ওই 1 লাখ 1.5 লাখ কি 1,60,70 এরকমও পেয়েছি। তো আমি তোমার তাই না, তো এখন যেরকমটা পাই সত্যি কথা বলতে এখন ওরকম অত বেশি টাকা পাই না। এখন কেমন পাই বলো তো, হচ্ছে ওই কোনো মাসে 15,000, কোনো মাসে 20,000, কোনো মাসে 10,000, কোনো মাসে 5,000, ঠিক নেই। মানে যেমন ভিডিও হয় তেমন হয়। এখন তো সেরকমভাবে ভিডিও শ্যুট করাই হয় না, কারণ হচ্ছে মাম্মামকে স্কুল, মর্নিং স্কুল আছে, শ্বশুরবাড়িতে থাকতে গেলে কাজকর্ম, আর বাবার বাড়িতে আসলে তো আমি কন্টিনিউ খুঁজে পাই না যে কী করবো, কোথাও বেরোই না, কিছুই না, সবসময় রুমের ভেতরেই থাকতে হয়। এই বলবো, ছাদে এসছি হঠাৎ করে আর কি মাম্মাম চলে আসলো, এর জন্য আর কি বলতে পারলাম না। তো যাই হোক, আমি তোমাদের ভেঙেই বলে দিলাম, জানি না বলাটা ঠিক হলো কি না, তো অনেকেই অনেক কিছু কমেন্ট করো, তো তার জন্য পরিষ্কারভাবে বলে দিলাম। অন্তত হয়তো এরকমটা কেউ বলবে না, কিন্তু তাও আমি বলে দিলাম। তারপর অনেকে জিজ্ঞেস করো যে তুমি এখন বাবার বাড়ি থাকো না কেন, তোমার বাবার বাড়ি তো ভালো জায়গায় বাড়ি, তো তুমি তো এখানে থাকতে পারো। প্রত্যেকটা মেয়েই চায় যে বিয়ের পরে যতই বাবার বাড়ি ভালো থাক না কেন আমি শ্বশুরের বাড়িতে থাকবো, সব মেয়েরই একটা স্বপ্ন থাকে। তো হ্যাঁ, আমার বাবার বাড়ি এমনই একটা জায়গায়, কালনা কি বলবো তোমাদের, কোর্ট, হলি চাইল্ড স্কুল, কিডজি বাচ্চাদের স্কুল, মাদার টেরেসা স্কুল, তারপরে হচ্ছে হসপিটাল, তারপরে হয়েছে কি বলবো বিডিও অফিস, এমন কোনো জিনিস নেই যে নেই। আশেপাশে মানে এক একজনের হচ্ছে কিছুটা ডিস্টেন্স হয়, যেরকম আমার শ্বশুর বাড়ি থেকে পোস্ট অফিস অনেকটা ডিস্টেন্স, থানা বলো, তারপর কোর্ট বলো, তেহট্ট হয়েছে বিডিও অফিস, সব কিছু মানে দূরে দূরে যেতে হয়। কিন্তু আমার বাবার বাড়িতে হয়েছে কোনো কিছু দূরে নয়, সমস্ত জিনিসই আশেপাশে দিয়ে আছে। কিন্তু তাও সবাই বলে যে তোমার বাবার বাড়ির অবস্থা ভালো, বাবার বাড়ি থেকে যা। কিন্তু আমি চাইছি না যে না, বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি যেমনই হোক না কেন, শ্বশুর বাড়ি আমার কাছে সব থেকে শান্তির জায়গা। আমি যেমন আছি তেমনই থাকতে চাই। বাবার বাড়ি যখন অসুবিধা ছিল তখন ছিলাম, এখন কোনো রকম কোনো অসুবিধা নেই। দেখবে এক সংসারে থাকতে গেলে ঝামেলা হয়, স্বাভাবিক। আর সত্যি কথা বলতে আমি এখন যার কথা বলবো আমার দাদা শ্বশুর, তো হচ্ছে ওই মানুষটার কথা তো মানে কোনো কিছু বললে আর কি কম হবে না। মানে কি বলবো, এতটা ভালো মানুষ, আমার বিয়ের পর থেকে একমাত্র ওই মানুষটাই আমাকে খুব সাপোর্ট করেছে, আমাকে ভালোবেসেছে। মানে কি বলবো, আমার যে নিজের শ্বশুর শাশুড়ি তাদের চাইতো আমাকে বেশি ভালোবেসেছে। হয়তো অনেকের ভাগ্য হয় না দাদা শ্বশুর পাওয়া, যেরকম আমি পুরো ভরপুর সংসার পেয়েছিলাম। ঠাম্মা শাশুড়ি ছিলেন, উনি মরে গেছে, তো উনি একটু দুষ্টু ছিল। কিন্তু আমার ঠাকুরদাদা হচ্ছে এতটাই ভালো মানুষ, যেরকম সেটা সবার ভাগ্যে আর কি হয় না কোনো কিছু করা। ধরো হচ্ছে 5-10 টাকা চাওয়া, যেরকম জোর করে চাইতে পারি, নিজের ঠাকুরদাদা আর কি যেরকম ছিলেন, 10 টাকা চাইতাম, 5 টাকা চাইতাম, ঘুগনি খেতাম, সেরকমই আর কি আমার ঠাকুরদার কাছে এখনও আবদার করতে পারি। তো আমি মানে কখনো ভাবতেই পারি না ঠাকুরদার কথা, যে ঠাকুরদার যদি কোনো কিছু হয়ে যায় বা কোনো কিছু কখনো হতেই পারে, যেহেতু ঠাম্মা মারা গেছেন, ঠাকুরদাও একদিন মারা যাবে, আমিও একদিন মারা যাব। মানুষের মানে মরার কথা তো বলে কয়ে আসে না, তো সেই অনুপাতে আমার ঠাকুরদাদা মশাইয়ের আর কি অনেক বয়স, এই 97 বছর রানিং চলছে, সেই হিসাবে অনেকটা সুস্থ আছেন, ভালো আছেন। হয়তো এখনকার যুগের মানুষ অত বয়স অবধি যেতে পারবে না, কিন্তু তাও আমি চাই ভগবানের কাছে আমার ঠাকুরদাদা ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই ভগবানের কাছে আশীর্বাদ করি। সত্যি উনি খুব ভালো মানুষ আর আমাকে ভীষণ সাপোর্ট করেন। আমি যদি আমার শ্বশুরবাড়ির সঙ্গে রাগারাগি করে কখনো বাবার বাড়ি চলে আসতাম, তো একমাত্র ওই ব্যক্তি আমাকে দিনের পর দিন ফোন করে বলতো এই বাড়িঘর তোর, তুই বাড়ি চলে আয়, বাড়ি চলে আয়। তো সত্যি কথা বলতে উনি আমাকে খুব ভালোবাসেন। মানে কি বলবো, এত রকমের ঝামেলা হয়েছে আমার শ্বশুর বাড়ি প্রথম প্রচুর পরিমাণে, মানে এত অসুবিধা, গন্ডগোল, ঝুঁক ঝামেলা, এমন কোনো কেউ নেই যে আমার নামে মানে কি বলবো বাজে কথা বলেনি। সব ভাই, মানে কি বলবো, নামগুলো আর আমি বলতে চাইছি না, কারণ হচ্ছে তারাও আমার ভিডিও দেখে, তার জন্য আমি আর বললাম না। হয়তো এরকম অনেকেই জানে যে কিছু কিছু মানুষ থাকে, আশেপাশের মানুষ বা শ্বশুর শাশুড়ি, তারা হচ্ছে ঝামেলা গন্ডগোল পাকানোর জন্য সবসময় উঠে পড়ে লেগে থাকে। মানে এদের কথা তাদের কাছে বলা যেরকম স্বাভাবিক, আমি একটা আমার মায়ের কথা দিয়েই বলছি। ধরো আমি যদি কোনো অন্যায় কাজ করি, আমার মা কিন্তু বলবে না আমার মেয়ে যা করেছে ঠিক আছে,
আবার হচ্ছে আমার ভাইয়ের বউ এখনও আসেনি, জানি না আসলে কি হবে না হবে, কিন্তু আমি আমার মাকে এটাই বোঝাতে চাই, যেহেতু আমি কারো বাড়ি গেছি, মানে কারো বাড়িতে সংসার করছি, তো আমার মাকে আমি সবসময় এটা বলি যে মা, আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা কিন্তু এখন পর, তোমার যেই মেয়েটা আসছে সেই কিন্তু তোমার এখন আসল মেয়ে। কারণ হচ্ছে তোমার কিছু যদি কোনো শরীর খারাপ হয়, কিছু হয়, তুমি আমাদের খবর দেবে, তবেই আমরা আসব। আর সে ভালো হোক খারাপ হোক সেই কিন্তু তোমাদের দেখবে। কিন্তু এইটা কিন্তু সব ফ্যামিলির মধ্যে হয় না। তুমি যতই ভালো ব্যবহার করো না কেন, যতই ভালোবাসো না কেন, শ্বশুরবাড়ির লোক তোমার কিছু না কিছু খুঁত বার করবেই, আর তারা বলবেই, যত যাই বলো না কেন। এটা হচ্ছে আমাদের সমাজ, আর এটাই হচ্ছে আমাদের ধর্ম। যেরকম আমার কথাই বলছি, আমি যতই ভালো কাজ করি না কেন, যত কিছুই করি না কেন, তাও আমার কখনো ভালো হবে না, মানে আমাকে খারাপ কথাই বলবে, এরকম আমি ওরকম, আমি এরকম। কিন্তু নিজের মেয়ে যদি কোনো কিছু যাই করুক না কেন, সেটার কোনো দোষ নেই। যেরকম আমার মায়ের কথাই দিয়ে আমি বলছি, কোনো রকম কোনো দোষ নেই। কিন্তু আমি আমার মাকে সবসময় বোঝাতে চাই যে মা, তুমি আমাদের ভালোবেসো না, পরে যেটা আসবে সেটাকেই ভালোবেসো। এমনকি আমার শ্বশুরবাড়ির লোক এটাও বলে যে হচ্ছে যখন তোর ভাইয়ের বউ আসবে তখন বুঝতে পারবে। কিন্তু আশা করি যদি আমি এই ভিডিও মানে করি আর কি, ইউটিউব ভিডিও অবশ্যই তো করবো, সোশ্যাল মিডিয়ায় সব কিছু যেহেতু জানাই, আর তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তোমাদের সমস্ত কিছু জানাই, তো তোমরা একদিন না একদিন ঠিক দেখতে পারবে যে ভাইয়ের বউয়ের সঙ্গে আমি কি করে থাকি। জানি না কিভাবে কতটুকু কি থাকতে পারবো, কিন্তু যথেষ্ট চেষ্টা করব মিলে মিশে বোনের মতো যেইভাবে থাকে আর কি, সেইভাবেই থাকার। তো ভীষণ বকবক করে ফেললাম তোমাদের সঙ্গে। তো যাই হোক, এখানেই আর কি ব্লগটা শেষ করছি, আর বেশি বকবক করবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।